আমরা গতদিন হচ্ছে গেম প্লেইং নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছিলাম যে গেম প্লেইং কি, গেম প্লেইং এআই তে কেন ইম্পর্টেন্ট, গেম প্লেইং এর ক্ষেত্রে প্লেয়ার কে কে থাকবে। এই বিষয়গুলোর মধ্যে আমরা যেটা আলোচনা করছিলাম যে গেম প্লেইং এ একজন হচ্ছে রিয়েল প্লেয়ার থাকে, অর্থাৎ এআই এর পার্সপেক্টিভ থেকে যদি আমরা গেম চিন্তা করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হয়, আহ, একজন পার্সন হচ্ছে গেম প্লে করে আর একজন অপোনেন্ট হচ্ছে কোনো ইন্টেলিজেন্ট মেশিন বা কোনো ইন্টেলিজেন্ট কোড হয়তো বা প্লে করবে। এটা ছিল অবজারভেশন। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এজেন্ট এনভায়রনমেন্ট দেখছি, কম্পিটিটিভ, কোঅপারেটিভ, এই বিষয়গুলো দেখা হয়েছিল। এবং সার্চিং টেকনিক এবং গেমের মধ্যে কি পার্থক্য হয়ে থাকে সেটাও আসলে আলোচনা করা হয়েছিল। এবং আমরা লাস্ট যেটা দেখছিলাম সেটা হচ্ছে টু প্লেয়ার গেমের বেশ কিছু ইন্টারাকশন, কিভাবে টু প্লেয়ার গেম নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে এবং তার ইন্টারাকশনের ফলে যে প্রফিট বা বেনিফিট বা পে অফ কিভাবে ক্যালকুলেশন করা সম্ভব হয়। সো আমরা দেখছিলাম যে দুই ক্যাটাগরির গেম হয়ে থাকে টু প্লেয়ার গেমের ক্ষেত্রে। একটা হচ্ছে পারফেক্ট ডিসিশন গেম, আর একটা ছিল ইনপারফেক্ট ডিসিশন গেম। সো পারফেক্ট ডিসিশন গেমে যেটা বলছিলাম যে অনেক যে সার্চ স্পেস ট্রিটা আছে আমাদের, সেই ক্ষেত্রে সবগুলো ব্রাঞ্চ ট্রাভার্স করে আসলে ডিসিশনটা নেওয়া হয়। আর ইমপারফেক্ট ডিসিশন গেমের ক্ষেত্রে যেটা হয়, সব ব্রাঞ্চ ট্রাভার্স করা হয় না, কিছু ব্রাঞ্চকে আগে থেকে ইন্টেলিজেন্টলি কেটে ফেলা হয়। এটা হচ্ছে ইমপারফেক্ট ডিসিশন গেম। তো টিকট্যাকটো গেম আমরা একটু দেখার চেষ্টা করছিলাম যে কিভাবে কাজ করে, সেটাকে মিন ম্যাক্স অ্যালগোরিদম এর মাধ্যমে হয়তো বোঝার চেষ্টা করছিলাম। তো আজকে আমাদের আসলে যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আজকে দেখবো সেটা হচ্ছে এই মিন ম্যাক্স অ্যালগোরিদম তো ছিল পারফেক্ট ডিসিশন গেমের জন্য। মানে এখানে হচ্ছে সব ধরনের পসিবল ব্রাঞ্চ খুঁজে খুঁজে সলিউশন বের করা হয়। সো মিডম্যাক্স অ্যালগোরিদম ছিল পারফেক্ট ডিসিশন গেমের জন্য। এবং এটার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে হিউজ পরিমাণে আমাদের টাইম লাগতো। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি ছিল। সো এই টাইম কমপ্লেক্সিটির কারণে আসলে আমরা যদি এটাকে টাইমটাকে রিডিউস করতে চাই, টাইমটাকে যদি আমাদের কি বলে গেম প্লেইং এর ক্ষেত্রে যদি আমরা এটাকে রিডিউস করে একটা ভালো টাইম কি বলে স্পেসে নিয়ে আসতে পারি, টাইম কমপ্লেক্সিটিতে নিয়ে আসতে পারি, কম টাইম কমপ্লেক্সিটিতে, সেটা আমাদের জন্য বেটার। সো ওইটার চিন্তা থেকে আসলে এই আলফা বিটা প্রুনিং, হ্যাঁ, মানে ইমপারফেক্ট গেমের দিকে যাওয়ার যে প্রবণতা। এখন ইমপারফেক্ট গেমের দিকে গেলেই তো আমাদের হবে না, আমাদেরকে যেটা দেখতে হবে যে আমরা অপটিমালি ব্রাঞ্চ গুলোকে প্রুন করতেছি কিনা, বা অপটিমালি আমরা যে ব্রাঞ্চগুলো আমাদের কেটে ফেলা দরকার সেটাকে আমরা কাটতেছি কিনা, সেই চিন্তাটা করতে হবে। তো ওই জন্য আসলে আমাদের এই আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদমটা আসছে। এটা মিন ম্যাক্স অ্যালগোরিদমের উপর বেস করেই। হ্যাঁ, মিন ম্যাক্স অ্যালগোরিদমে যে বিষয়গুলো ছিল, ডিএফএস ট্রাভার্সাল হবে, ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল হবে, হয়ে কোন ব্রাঞ্চের পে অফটা আমাদের বেটার হয় আমাদের অ্যালগোরিদমের জন্য সেটা চুজ করা হবে। এবং সেটা চুজ করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে আগায়া কোনো ব্রাঞ্চকে চাইলে প্রুন করতে পারি, আবার কোনো ব্রাঞ্চের ভ্যালুকে চাইলে আমরা আপডেট করতে পারি। এইভাবে আসলে এই আলফাবেটের প্রুনিংটা করা হয়ে থাকে। আলফাবেটের প্রুনিং এর বেশ কিছু আমাদের রুলস মিন ম্যাক্সের মতোই হয়। তো আলফাবেটের প্রুনিং কেন বলা হচ্ছে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আলফা কি এবং বিটা কি সেটা আমরা একটু বুঝে নিই। আলফা এবং বিটা আসলে ওই আমাদের যে দুইটা প্লেয়ার আছে তাদের পে অফ আর কি। হ্যাঁ, মানে তাদের পে অফটাকে এভাবে আলফা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। আলফা রিপ্রেজেন্ট করা হবে যে ম্যাক্স প্লেয়ারের জন্য। ঠিক আছে, আলফা হচ্ছে ম্যাক্স প্লেয়ারের জন্য, আর হচ্ছে বিটা হচ্ছে মিন প্লেয়ারের জন্য। এটা হচ্ছে জেনারেল কনভেনশন, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সো আলফাটা রিপ্রেজেন্ট করা হয় ম্যাক্স প্লেয়ারের জন্য এবং বিটা রিপ্রেজেন্ট করা হয় মিন প্লেয়ারের জন্য। সো ইনিশিয়ালি
আলফা এবং বিটা এদের কিছু ভ্যালু থাকতে হবে। ঠিক আছে, মানে ইনিশিয়াল কিছু ভ্যালু থাকতে হবে। তো যেহেতু ইনিশিয়ালি আলফাটা হচ্ছে ম্যাক্স প্লেয়ারের জন্য, সো আলফার ভ্যালু ইনিশিয়ালি ধরা হয় হচ্ছে মাইনাস আলফা, সরি মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি, কারণ আমরা ম্যাক্সিমাম করতে চাই। ম্যাক্সিমাম করতে গেলে আমরা যে কাজটা করি, সবসময় একটা মিনিমাম ভ্যালু ধরে নিই। মানে হয়তো আপনারা বুঝতে পারেন না কি বলতে চাচ্ছি। ধরেন আমি একটা অ্যারে থেকে সবচেয়ে বড় যে নাম্বারটা আছে সেটা বের করতে চাই সার্চ করে। তাহলে আমরা কি করি, ম্যাক্স ইকুয়ালস টু কত ধরি? আমরা একটা ভ্যালু ধরি না, ম্যাক্স ইকুয়ালস টু অমুক, কত ধরি নর্মালি? আমার কত কোশ্চেনটা কি বোঝা গেছে? এই কথা বলতে হবে, কথা না বললে কিন্তু ক্লাস নিয়ে লাভ নেই। ধরেন আমাকে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেতে কিছু নাম্বার আছে 10, 15, 5, 50, 20। আমি যদি এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম বের করতে চাই, তাহলে আমরা একটা কি করি, একটা টেম্পোরারি ম্যাক্স ভ্যারিয়েবল ধরে নিই না? আর জিরো। হ্যাঁ, জিরো হতে পারে, অথবা ধরেন নেগেটিভ কোনো একটা নাইন নাম্বার নাইন হতে নাইন পারে। নাইন অনেকগুলা ধরে না। না, আমরা যদি ম্যাক্স বের করতে চাই তখন আমরা অত বড় নাম্বার ধরতে পারবো না। আমরা যদি মিন বের করতে চাইতাম, হ্যাঁ, যদি আমরা মিনিমাম বের করতে চাইতাম তখন হচ্ছে একটা বড় নাম্বার ধরে নিতাম। আপনি যেটা বললেন যে 999, কোন একটা বড় নাম্বার, অর্থাৎ প্লাস ইনফিনিটি আর কি, সোজা কথা। যদি আমরা মিনিমাম বের করতে চাইতাম তাহলে আমরা ইনফিনিটি ধরে নিতাম, তারপর এখান থেকে কোনটা ছোট কম্পেয়ার করে মিনিমাম ভ্যালুটা আপডেট করে ফেলতাম। আর উল্টা কাজ করতাম ম্যাক্সের ক্ষেত্রে, যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাইতাম তাহলে যেটা করতাম, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার ধরে নিতাম, বড় একটা নেগেটিভ নাম্বার। ধরেন -999999, অথবা মাইনাস ইনফিনিটি, সোজা কথায় মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো তখন মাইনাস ইনফিনিটি ধরে নিয়ে আমরা জাস্ট কোন নাম্বারটা হচ্ছে আমাদের জন্য ম্যাক্সিমাম হবে সেটাকে আপডেট করে দিতাম, কম্পেয়ার করতাম এবং আপডেট করতাম। এটা অলরেডি আমরা সবাই জানি। সো ওই কাজটাও আমাদের এখানে করতে হবে, ওই কাজের মতো করেই। সো এই যে এখানে যে আমরা বলতেছিলাম আলফা এবং বিটার যে ভ্যালুটা, যেহেতু আলফা হচ্ছে ম্যাক্স প্লেয়ারের জন্য, সো ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে আলফাতে। সো এই জন্য আলফার ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর বিটার ক্ষেত্রে যেটা হবে, এটার ইনিশিয়াল ভ্যালু হবে প্লাস ইনফিনিটি, কারণ হচ্ছে এটা মিনিমাম বের করবে। ঠিক আছে, সো এই দুইটা ভ্যালু আমাদের ইনিশিয়ালি ধরে নিতে হবে। আচ্ছা, এরপরে কিছু টার্মিনেটিং কন্ডিশন আছে, এবং টার্মিনাল সার্চিং এর বিষয় আছে। এখন ঘটনা হচ্ছে যে এই রুলস গুলা একটু ডিটেলস আসলে এই স্লাইডে দেওয়া নাই। তো এটার জন্য আমি যেটা করব, আমি আপনাদের একটা টিউটোরিয়াল দেখাই। আমি অলরেডি বের করে রাখছি, সেই টিউটোরিয়াল থেকে আসলে আমরা এটা পড়বো। আপনারাও চাইলে অনলাইনে যে কোনো জায়গায় রিসোর্স যদি পান সেখান থেকে পড়তে পারেন। আমি পার্সোনালি এই টিউটোরিয়ালটা প্রেফার করি সবসময়। স্লাইডে আসলে একটু বোঝা কঠিন। এই লেখাগুলো কি ঠিক মতো দেখা যাচ্ছে নাকি জুম করতে হবে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এই যে যে কথাগুলো বলতেছিলাম, যে আলফার ভ্যালু আমাদের ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটি ধরতে হবে, এবং বিটার ভ্যালু ইনিশিয়ালি প্লাস ইনফিনিটি ধরে রাখতে হবে। এই অ্যালগোরিদমটা একটু মানে বুঝতে একটু সমস্যা হতে পারে শুরুর দিকে, তো আমরা একটু সবাই কনসেন্ট্রেশন দিব। প্রথমে আমাদের যে কন্ডিশনটা ফলো করতে হবে প্রুনিং এর ক্ষেত্রে, আলফা এবং বিটার ভ্যালুর উপরে আমাদের প্রুনিংটা করতে হবে। সো যে কন্ডিশনটা মিট করতে হবে সেটা হচ্ছে আলফার ভ্যালু ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়ালস টু যদি বিটা হয়ে যায়, তাহলে পরবর্তী কোনো একটা ব্রাঞ্চ আমরা চাইলে প্রুন করতে পারি। ঠিক আছে, এই শর্তটা, এটা হচ্ছে প্রুন করার শর্ত। যখন আলফার ভ্যালু বিটার ভ্যালুর চাইতে বড় বা সমান থাকবে, তখন আমরা কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চ প্রুন করতে পারি।
এইটা আপাতত মাথায় রাখি, কিভাবে প্রুন করতেছি সেটা সামনে দেখবো। আমরা যেটা বলছি এখানে হচ্ছে ডিএফএস এবং ব্যাক ট্র্যাকিং দুইটা নিয়ে কাজ করতে হবে, ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সালের মতো করে। তো কিভাবে সেটা হচ্ছে, আমরা এখানে একটা বড় একটা গ্রাফ দেওয়া আছে, সেটা দেখে আমরা শুরু করি। So, একদম শুরুতে আমাদের ডেফিনেটলি রুট নোড থেকে স্টার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের রুট নোড। এই রুট নোড থেকে স্টার্ট করতে হবে, এবং এখানে দেখেন লেভেল বাই লেভেল হচ্ছে কোন প্লেয়ার প্লে করতেছে সেটা উল্লেখ করা আছে। তো প্রথম লেভেলে ম্যাক্স প্লে করবে, তারপরে লেভেলে মিন প্লে করবে, তারপরে লেভেলে ম্যাক্স প্লে করবে, এভাবে হচ্ছে ডিসিশন গুলো ইন্টারচেঞ্জ হবে। এবং ফাইনালি হচ্ছে এই জায়গাতে আমরা জানি যে টার্মিনাল নোড থাকে, বা যেখানে আমাদের পে অফ থাকে। হ্যাঁ, এই পে অফ গুলোর মধ্যে কোনটা কার আন্ডারে যাবে সেটা আমাদেরকে এই মিন ম্যাক্স অ্যালগোরিদম দিয়ে ডিসাইড করতে হবে। তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এখন কথা হচ্ছে কিভাবে এটা কাজ করে। তো একদম প্রথমে ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল হবে, অর্থাৎ এ থেকে স্টার্ট করা হবে। এ তে আমরা ইনিশিয়ালি আলফার ভ্যালু ধরা হয়েছে -ইনফিনিটি, বিটা ভ্যালু +ইনফিনিটি। ভালো কথা। এই ভ্যালুটা যখন আমরা এ থেকে ট্রাভার্স করে বি তে যাব, ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্স করে, ঠিক একইভাবে বি এর ক্ষেত্রে বি এর কাছেও এই আলফা ইকুয়ালস টু -ইনফিনিটি, বিটা ইকুয়ালস টু -ইনফিনিটি পাস হয়ে যাবে। এরপর বি আবার যেহেতু ডেপথ ফার্স্ট সার্চে কি হয়, বি এর আরো একটা চাইল্ড আছে, তাই না? মানে আরো ডেপথে যাওয়ার ট্রাই করবে। সো বি থেকে যাওয়া হবে হচ্ছে ডি নাম্বার নোডে। এখানেও দেখা যাবে যে এই বি এর কাছে যে আলফা বিটা ভ্যালু ছিল সেটাই এই জায়গাতে পাস হবে, ডি এর কাছেও একই ভ্যালু পাস হবে, অর্থাৎ -ইনফিনিটি, +ইনফিনিটি। আচ্ছা, তাহলে তার পরবর্তী ফিগারে আমরা যাই, কিভাবে হচ্ছে এটা। এই যে এখানে সো এইভাবে পাস হয়েছে। এখন পাস হওয়ার পরে কি হয়েছে, পাস হওয়ার পরে বেশ কিছু কাজ ঘটছে এখানে। প্রথমত, যখন ডি এর কাছে আসছে, আমরা এখানে এই থ্রি গুলা আপাতত আমরা মাথায় না নিই। এখানে ধরেন -ইনফিনিটি ছিল, এখানে +ইনফিনিটি ছিল। কিভাবে এটা আপডেট হচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো যখন এই ডি এর কাছে আসছে, ডি এর কাছে আসার পরে সবগুলো দেখতে পাচ্ছি আলফা ভ্যালু হচ্ছে -ইনফিনিটি, বিটা ভ্যালু হচ্ছে +ইনফিনিটি। এখন এই জায়গাতে ম্যাক্স যে প্লেয়ার আছে সে প্লে করবে। তো সে ফার্স্টে এই আলফার ভ্যালুর সাথে কম্পেয়ার করবে, কারণ ম্যাক্সের ভ্যালু হচ্ছে আলফাতে আছে। সো ইনিশিয়ালি হচ্ছে 2 আর -ইনফিনিটি, এটা যদি কম্পেয়ার করি, ম্যাক্স যেহেতু হবে তাহলে ম্যাক্স হবে 2। এরপর মানে টি যদি 2 কে ট্রাভার্স করে আসে, এরপরে যদি আবার 2 দেখার পরে যদি সে 3 কে দেখতে চায়, এবং কেন 3 কে দেখবে, 3 কে দেখার রিজন হচ্ছে কি বলে, আমাদের যে কন্ডিশনটা ছিল আলফা এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু হচ্ছে বিটা, এই কন্ডিশন কিন্তু এই জায়গাতে মিট করে না। মিট করলে পরবর্তী ব্রাঞ্চে যাবে না, যদি মিট না করে তাহলে অবশ্যই পরবর্তী ব্রাঞ্চে যাবে। So, প্রথমে হচ্ছে এই জায়গাতে যখন কম্পেয়ার করা হবে, দেখেন আলফার ভ্যালু -ইনফিনিটি এবং 2, মানে যখন ডি থেকে এই নোডে যাওয়া হবে, কম্পেয়ার করে ম্যাক্সিমাম যেহেতু করা হচ্ছে, তাহলে এখান থেকে 2 রিটার্ন হবে, এই জায়গাতে 2 রিটার্ন হবে ম্যাক্সিমাম ভ্যালু। এবং এই 2 এখন হচ্ছে আলফা ভ্যালু 2, কিন্তু বিটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে এই কন্ডিশনটা আসলে সত্য হয় নাই। যেহেতু এই কন্ডিশনটা সত্য হয় নাই, তার মানে প্রুন করা হবে না। ঠিক আছে, যদি এই কন্ডিশনটা সত্য হতো তাহলে প্রুন হইতো। কি কোনটা প্রুন হইতো, এই যে পাশে যে ব্রাঞ্চ আছে এইটা প্রুন হইতো। এই কন্ডিশন সত্য হয় নাই দেখে প্রুন হয় নাই। So, আমরা আগাই সামনে। So, তাহলে কি হবে, এই 2 দেখার পরে এটা আবার রিটার্ন করবে ডি এর কাছে, ডি তারপরে এই 3 এর কাছে যাবে, 3 এর কাছে গেল, যাওয়ার পরে কি দেখতে পাচ্ছে, এখন আলফা ভ্যালু হচ্ছে 2 এবং এই টার্মিনালে আছে হচ্ছে 3। সো এখন হচ্ছে এটা আপডেট হয়ে যাবে। এখন হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 2 এবং নতুন ব্রাঞ্চে দেখতে পাচ্ছে 3, নতুন ব্রাঞ্চে আছে 3। সো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, এই 3 আপডেট হয়ে যাবে। ঠিক আছে, 3 আপডেট হয়ে এই আলফার ভ্যালু এখন হচ্ছে 3 হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে যে
তাহলে ডি এর ভ্যালু কত হবে, ডি নোডের ভ্যালু কত হবে? তো এই যে এইখানে যে দেখেন যে আলফা ভ্যালু যে 3 ক্যালকুলেট করলাম, এটা কিন্তু এখানে 3 এই কম্পারিজন করে ক্যালকুলেট হয়েছে 3। বিটার ভ্যালু কিন্তু এখনো চেঞ্জ হয়নি, কারণ বিটার কোনো কাজ আমরা করিনি। বিটার কাজ কখন করবো, যদি মিনিমাম নোড প্লে করে থাকে। বিটার কোনো কাজ হয়নি। আচ্ছা, তো এখন ডি ভ্যালুটা কেন 3 হয়েছে, মানে ডি নোডের ভ্যালু? কারণ হচ্ছে ওর কাছে এই জায়গাতে যে বিষয়টা ছিল যে দুইটা নোডের মধ্যে যে ম্যাক্সিমাম যেটা ছিল সেটা এখানে আসবে। তো এটা চলে আসছে, 3 চলে আসছে অলরেডি। ভালো কথা। এর পরের স্টেজে কি হবে? এর পরের স্টেজে যেটা হচ্ছে যে ডি এখন, যেহেতু ওর ক্যালকুলেশন করা শেষ, ও হচ্ছে ট্রাভার্স করে ব্যাক করবে বি এর কাছে। বি এর কাছে ব্যাক করলো। এখন বি এর কাছে ব্যাক করার পরে বিটা ভ্যালু কত হবে এবং হচ্ছে বি ভ্যালু কত হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এখন এটা কিভাবে ক্যালকুলেশন হবে? এটা ক্যালকুলেশন হওয়ার ওয়ে হচ্ছে এই যে এখানে লেখাই আছে যে দেখেন, যখন অ্যালগরিদমটা ব্যাক করে বি নোডে পৌঁছাবে, the value of beta will be changed as this turns off out of minimum। ঠিক আছে, মিনিমামটা ক্যালকুলেট করতে হবে। কেন? প্রথম কথা হচ্ছে বি নোডের ভ্যালু কত সেটা আগে দেখতে হবে। বি নোডের ভ্যালু আসবে হচ্ছে এইখান থেকে আসবে। বি নোডে এখনো ইনফিনিটি ভ্যালু আছে। বি নোডে এখন হচ্ছে ইনফিনিটি ভ্যালু ছিল ইনিশিয়ালি। এবং ডি, যখনই একটা চাইল্ড ডি এইটা রিটার্ন করছে বি এর কাছে, তো চাইল্ড এবং তার নিজের ভ্যালু কম্পেয়ার করে দেখবে যে তার কত হয়। হ্যাঁ, যেহেতু এখানে মিনিমাম প্লে করতেছে, তো মিনিমাম প্লে করার কারণে এখানে চাইল্ড হচ্ছে, চাইল্ডের ভ্যালু ছিল 3 এবং বি এর কাছে ছিল ইনফিনিটি। তো কম্পেয়ার করে সে এখন হচ্ছে 3 পাবে, মিনিমামটা নিবে। এটাই আসলে এখানে বলছে যে যখন যখন বি এর কাছে ব্যাকট্র্যাক করতেছে, সো বিটা ভ্যালুকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার আগে বি এর ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। বি নোডের কত ভ্যালু হবে? তো বি নোডের ভ্যালু হবে হচ্ছে ওর যে চাইল্ড ছিল সেটার ভ্যালু এবং বি নোডের কারেন্টলি যে ভ্যালু ছিল সেটার সাথে কম্পেয়ার হবে। কম্পেয়ার হয়ে যেটা হচ্ছে মিনিমাম সেটাকে বিটাতে অ্যাসাইন করা হবে এবং সেটাও বি ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে বিটা ভ্যালু আপডেট হবে। বিটা যখন আপডেট হয়ে গেল, তার মানে এখন এই নোডের ক্ষেত্রে এখন আলফার ভ্যালু হচ্ছে -ইনফিনিটি আর বিটা ভ্যালু হচ্ছে 3। ভ্যালু আপডেট হওয়ার পরে 3 হয়েছে। এখানে কিন্তু এভাবে মানে যেভাবে ছিল সেটা সেভাবেই থাকবে। এই বিটা ভ্যালু যে ইনফিনিটি ছিল, বিটা ভ্যালু কিন্তু কাজ এখানে করা হয় নাই, শুধু আলফার কাজ করা হয়েছে। যখন ব্যাকট্র্যাক করতেছে তখন বিটার কাজ আসতেছে। ঠিক আছে, এখন পরবর্তী ইটারেশনে কি হবে? বিটার ভ্যালু না হয় আপডেট হয়েছে, বিটা তখন হচ্ছে বি নোডে ছিল, বি নোড থেকে এখন আবার ই নোডে ট্রাভার্স করতে হবে। এখন ই নোডে ট্রাভার্স করলে কিভাবে করব বা কি স্টেপ দিতে হবে সেটা আমাদেরকে দেখার বিষয় আছে। তো দেখি আমরা ই নোডে কিভাবে ট্রাভার্স হচ্ছে। তো যখন আমরা ই নোডে ট্রাভার্স করে আসব, তখন এখানে একটা বলে দিচ্ছে যে যখন আমরা ই তে আসতেছি, হ্যাঁ, ই তে কিন্তু আমাদের আলফার ভ্যালু হচ্ছে -ইনফিনিটি, বিটা ভ্যালু হচ্ছে 3, এটা আগেই পাস করে দিবে। ই তে আলফার ভ্যালু হচ্ছে -ইনফিনিটি শুরুতে এবং বিটা ভ্যালু হচ্ছে 3, এটা পাস করছে। ই তে আসার পরে যেটা হবে, এই ব্রাঞ্চটা চেক করা হবে এখন। আবার ডেপ্থ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল। তো এই ব্রাঞ্চ চেক করলে দেখেন এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 5 আছে এবং আলফার ভ্যালু হচ্ছে -ইনফিনিটি। যেহেতু এই জায়গাতে ম্যাক্সিমাম প্লে করতেছে, তাহলে 5 এবং -ইনফিনিটির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 5। ঠিক আছে, সেই 5টা এখন ই নোডে আপডেট হবে। ই নোডে বলতে আলফা আলফা ভ্যালুতে আপডেট হবে। আলফা ভ্যালুতে আপডেট হইল। এখন আলফা ভ্যালুতে আপডেট হওয়ার পরে যে কাজটা করতে হবে, যে ই পরে তো এই জায়গাতে ব্রাঞ্চ ট্রাভার্স করার কথা। 5 তো অলরেডি দেখে ফেলছে, রিটার্ন করছে, ভালো কথা। ই থেকে 9-এর দিকে আসার কথা। তো 9-এর দিকে আসবে কি আসবে না সেটা এখন ডিসিশন নিতে হবে। তো ওই যে একটা ডিসিশনের কথা বলছিলাম যে কোনো একটা ব্রাঞ্চে ট্রাভার্স করবো কি করবো না, সেটার জন্য যে কন্ডিশন সেটা ছিল আলফা এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি বিটা হয়ে যায়, তাহলে আমাদের আর ট্রাভার্স করার দরকার নেই।
হ্যাঁ, এইখানে খেয়াল খেয়াল করে দেখেন যে এখানে আমরা যখন E5 যখন দেখছি, এই 5 টার্মিনাল নোড যখন দেখা হয়ে গেছে, তখন আলফা ভ্যালু আপডেট হয়ে 5 হয়েছে এবং বিটার ভ্যালু তো আগে থেকেই 3 ছিল। যেহেতু আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে, আলফা গ্রেটার দেন বিটা হয়েছে, এইটা হওয়ার কারণে আমরা আর পরবর্তী যে ব্রাঞ্চ ছিল, এই 9 যে ব্রাঞ্চটা ছিল, এটাতে আর ট্রাভার্স করব না। কারণ এই কন্ডিশনটা মিট করলে আমরা ওই নেক্সট যে ব্রাঞ্চ আছে সেটাকে প্রুন করে দিব বা কেটে দিব। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে এই জায়গাতে আমরা প্রথম প্রুনিংটা দেখলাম। সো কন্ডিশন কি, দুইটা ভ্যালু যদি কম্পেয়ার করতে হবে, আলফা বিটার ভ্যালু যতক্ষণ দেখবো যে আমরা আলফা ভ্যালু বিটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখনই আমরা সেটাকে প্রুন করে দিব পরবর্তী যে ব্রাঞ্চ আছে রাইট সাইডের। ঠিক আছে, সো এখন এটা যদি প্রুনড হয়ে যায় তাহলে ই এর ভ্যালু কত হবে? সো এই এই ব্রাঞ্চ যেহেতু প্রুন হয়ে গেছে, তো ই এর তো আসলে পসিবল একটাই ভ্যালু হবে, ই নোডের। সো সেখান থেকে আসতেছে 5। সো ই নোডের ভ্যালু হয়ে গেছে 5। হ্যাঁ, এখন ই নোডের ভ্যালু যেহেতু 5 হয়েছে, তো এখন তো ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে যদি এখন আবার ট্রাভার্স করে বি তে যায়, বি তে গেলে আমাদের আলফা ভ্যালু কত হবে সেটা এখন আমাদের বের করতে হবে। দেখি এখন বি তে গেলে কি হচ্ছে। হ্যাঁ, সো এখানে যখন আমরা ই এর ভ্যালু, সরি ই নোডের ক্ষেত্রে আলফা এবং বিটার ভ্যালু 5 3 পাইছি। সো এখানে আমাদের আহ, এই জায়গাতে আসলে আলফা ভ্যালু আর আপডেট হবে না, কারণ এটা তো অলরেডি এই ভ্যালু নিয়ে আসছিল, এ থেকে আলফা ভ্যালু নিয়ে আসছিল। বিটা ভ্যালুটা আপডেট হবে, কারণ এই জায়গাতে হচ্ছে মিনিমাম নোড ছিল। যেহেতু এখানে মিনিমাম নোড আছে, এইখানে কিন্তু আলফা ভ্যালু আপডেট হবে না। আলফা ভ্যালু আপডেট হইলে হইতে পারে এই জায়গাতে এর ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এতে হচ্ছে এই লেভেল হচ্ছে ম্যাক্স প্লে করতেছে, তাহলে তাহলে এই লেভেলে হচ্ছে আলফা ভ্যালু আপডেট হইতে পারে। সো নেক্সট স্টেপে কি করতেছে, অ্যালগোরিদমটা ট্রাভার্স করে বি থেকে এ তে ব্যাক করবে। বি থেকে যদি আমাদের এ তে ব্যাক করে রিকার্সিভলি, মানে ব্যাক ট্র্যাক করে, তাহলে আমরা কি পাবো? বি থেকে যখন এ তে ব্যাক করবে, তখন বি নোডের ভ্যালু ছিল হচ্ছে 3, আর এ নোডের আলফার ভ্যালু হচ্ছে -ইনফিনিটি। ঠিক আছে, বি নোডের ভ্যালু হচ্ছে 3 এবং এ নোডের ভ্যালু হচ্ছে -ইনফিনিটি। সো যেহেতু আমাদের এখন কম্পেয়ার করতে হবে আলফা ভ্যালুটা আপডেট করার জন্য। সো কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম অ্যাভেলেবেল ভ্যালু ছিল 3 এবং বিটা, এ তে অলরেডি আলফা ভ্যালু ছিল -ইনফিনিটি, সো এ নোডে ভ্যালু হয়ে যাবে 3। এ নোডের ভ্যালু হচ্ছে 3 এবং বিটা +3তেই আছে, সরি +ইনফিনিটিতে আছে। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো তখন প্রপাগেট হবে নেক্সট চাইল্ডে, অর্থাৎ আলফার ভ্যালু 3 এবং বিটার ভ্যালু হচ্ছে +ইনফিনিটি, এটা এ থেকে সি তে প্রপাগেট হবে। হইল, সো এ তে সি তে যখন আসলো তখন আলফা ভ্যালু 3, বিটা ভ্যালু হচ্ছে +ইনফিনিটি। ভালো কথা। এরপর সি থেকে আবার যাওয়া হবে এফ নোডে। তো সি থেকে যখন আমরা এফ নোডে যাব, একইভাবে আলফা বিটা ভ্যালু পাস হবে, 3 ইনফিনিটি পাস হচ্ছে। এখন এফ নোডে আসার পরে একইভাবে কম্পারিজন করতে হবে যে এফ নোডে আসলে কি দাঁড়াচ্ছে। এখন এফ নোডে আসার পরে দেখেন এফ নোডের টার্মিনাল কত আছে। এফ নোডের দেখেন, এফ নোডের টার্মিনালস আছে হচ্ছে 0 আর একটা আছে 1। সো কোনোটাই কি আলফার চেয়ে বড়? কোনোটাই কিন্তু আলফার চেয়ে বড় না। মানে আমি এই এই জায়গাতে এসে আলফাকে চেঞ্জ করতে চাচ্ছি, মানে এই লেভেলে হচ্ছে আলফা গুলাকে চেঞ্জ হবে, কোনোটাই কিন্তু আলফার চেয়ে বড় না। যেহেতু বড় না, তার মানে কি দাঁড়াচ্ছে, আলফা কিন্তু আসলে চেঞ্জ হবে না, কিন্তু এফ নোডের ভ্যালুটা চেঞ্জ হবে। কারণ এফ নোডের এক জায়গাতে আছে হচ্ছে 0 আর এক জায়গাতে আছে হচ্ছে 1। সো এই দুইটা টার্মিনালের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1। সো এটা আমাদের এখানে নিতে পারবো। হ্যাঁ, 1টা হচ্ছে এফ নোডে অ্যাসাইন হবে, এফ নোডের পে অফ হচ্ছে 1। এখন কোশ্চেন হতে পারে, তাহলে কেন আমরা এই জায়গাতে 9 এবং 5 এর মধ্যে 9 কে এই জায়গাতে নিলাম না?
এই জায়গাতে নেওয়ার কারণ না ছিল হচ্ছে ওই যে ওইটা আলফা এবং বিটার ভ্যালু চেক করে এইটা অলরেডি প্রুন করে ফেলছিলাম, যার কারণে 9 কিন্তু আসলে এখানে আসে নাই। এখানে 5ই ছিল, শুধুমাত্র 5 নোটটাই ছিল। কিন্তু এই ক্ষেত্রে এই কন্ডিশনটা কিন্তু মিট হয় না, যে আলফা গ্রেটার দেন ইকুয়ালস টু বিটা হয় না এই এফ নোটের ক্ষেত্রে, কারণ আলফার ভ্যালু হচ্ছে 3 আর বিটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এই কন্ডিশন যেহেতু মিট হয় না, যার কারণে এইগুলো কিন্তু প্রুভ হয় নাই, মানে এফ নোডের এই 0 এবং 1 কিন্তু প্রুভ হয় নাই। তো এই কারণে আসলে এখন এফ নোডের যে টার্মিনাল গুলো ছিল তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটা এফ নোডে আসতে পারবে, সেটা এখানে আসছে। তো এরপরে যখন আমরা এফ নোডটা ট্রাভার্স করে ব্যাক করবে, এখানে আলফা ভ্যালু চেঞ্জ হয় না, বিটা ভ্যালু চেঞ্জ হয় না। এফ নোডটা ট্রাভার্স করে ব্যাক করছে সি এর কাছে, আবার সি এর কাছে ব্যাক করার পরে এখানে তো আসলে চেঞ্জ করার কোনো অপশন নাই, মানে আলফা চেঞ্জ করার অপশন নাই। বিটা এখন চেঞ্জ হইতে পারবে। কেন পারবে? কারণ এফ নোডে আছে হচ্ছে 1, ঠিক আছে, এফ নোডে আছে হচ্ছে 1, কিন্তু বিটাতে, এই জায়গাতে বিটা হচ্ছে ইনফিনিটি ছিল। এখন হচ্ছে মিনিমামটা যেহেতু আপডেট করার পসিবল, তো মিনিমাম আপডেট করবে তখনই যখন চাইল্ড নোড যে ভ্যালুটা আছে সেটার সাথে, মানে চেঞ্জ চেক করে আপডেট করার হইলে করতে পারবে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন ভ্যালুটা কখন আপডেট হবে, এটা আসলে চাইল্ড ভ্যালুর সাথে কম্পারিজন করতে হবে। চাইল্ড নোটে কোন ভ্যালু আছে সেটার সাথে কম্পেয়ার করতে হবে। তো এখানে চাইল্ড এর ভ্যালু দেখেন 1 আছে, সি এর যে চাইল্ড। তো এখন যেহেতু মিনিমাম ক্যালকুলেশন করবে, তো এই 1 এর সাথে এই মিনিমামের জন্য বিটার সাথে এই 1 এর কম্পারিজন হবে। হ্যাঁ, তো এখন দেখা যাবে যে বিটা যেহেতু ইনফিনিটি এবং এফ হচ্ছে 1, সো এই ক্ষেত্রে এখন আমাদের বিটাটা আপডেট হয়ে 1 হয়ে যাবে। এই যে এখানে খেয়াল করে দেখেন যেটা বলতেছিলাম, সি নোটে হচ্ছে 1 ভ্যালু আছে, আলফা তো ছিল 3, বিটা ছিল প্লাস ইনফিনিটি। সো যেহেতু এখানে মিনিমাম নোডের কাজ ছিল বা মিনিমাম প্লেয়ারের কাজ ছিল, সো এই ক্ষেত্রে আমাদের 1 এবং ইনফিনিটি কম্পেয়ার হয়ে বিটার ভ্যালু, এই সি নোডের ক্ষেত্রে বিটার ভ্যালু হয়ে যাবে 1, অর্থাৎ আলফার ভ্যালু 1 3 এবং বিটার ভ্যালু হচ্ছে 1। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি, সি নোডের ক্ষেত্রে, সি নোডের ক্ষেত্রে দেখেন আলফার ভ্যালু হচ্ছে, এই কন্ডিশনটা মিট করে কিনা, আলফা গ্রেটার দেন অর ইকুয়ালস টু বিটা। সি নোডের ক্ষেত্রে হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 3, বিটার ভ্যালু 1। এই কন্ডিশন কিন্তু মিট করছে সি নোডে, ঠিক আছে। সি নোডটা নিচে দেখেন তাহলে বুঝতে পারেন, সি নোডে কিন্তু এই কন্ডিশনটা মিট করছে। যখনই এই কন্ডিশনটা মিট করছে, তখনই আমরা যেটা করব, পরবর্তী যে সকল ব্রাঞ্চ আছে সি এর, সেগুলো কাট অফ হয়ে যাবে। হ্যাঁ, মানে এইখানে যদি আরো অনেকগুলো ব্রাঞ্চ থাকতো, সব ব্রাঞ্চই কিন্তু কাট অফ হয়ে যাবে যখনই এই কন্ডিশনটা মিট করবে, যে আলফা গ্রেটার দেন বিটা হয়ে গেছে বা ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালস টু বিটা হয়ে গেছে। সাথে সাথে বাকি যত ব্রাঞ্চ আছে, আর কোনো ব্রাঞ্চ দেখার দরকার নেই, যত ব্রাঞ্চ আছে সবগুলো কিন্তু কাট অফ হয়ে যাবে। তো যখনই কাট অফ হয়ে যাবে, এখানে দেখেন এই যখনই কাট অফ হয়ে গেছে, এই ব্রাঞ্চগুলো তো আমাকে আর ট্রাভার্স করতে হচ্ছে না। হ্যাঁ, এখানে যদি আরো অনেক নিচের দিকে আরো যদি আরো সাব ট্রি থাকতো, এগুলো কিন্তু আমাকে আর ট্রাভার্স করতে হচ্ছে না। তো যার ফলে যেটা দাঁড়াচ্ছে, আমাদের টাইম কমপ্লেক্সিটি কিন্তু এমনি অটোমেটিক্যালি কমে যাচ্ছে। So, যখনই আমাদের টাইম এই কাট অফটা হয়ে গেল, এরপরে যদি আমাদের আর কোনো কিছু টার্মিনাল না থাকে, তাহলে আমরা আবার হচ্ছে প্রপাগেট করে ব্যাক করব, রিটার্ন করব। সো রিটার্ন করলে যেটা দাঁড়াবে, এইখানে আমাদের সি নোডের ভ্যালু হচ্ছে কত হবে সেটা আগে ডিসাইড করতে হবে। সি নোডের ভ্যালু হচ্ছে 1 হবে। কারণ কি? কারণ হচ্ছে সি নোড হচ্ছে মিনিমাম প্লেয়ার ছিল। সো এই লেভেলে মিনিমাম ভ্যালু ছিল 1, সো সি নোডের জন্য এখানে 1 চলে আসবে ভ্যালু। সো এই যে দেখেন সি নোডের ক্ষেত্রে 1 চলে আসছে ভ্যালু। এরপরে আমরা যদি কম্পেয়ার করি, সি নোডের হচ্ছে 1 আসছে, ভালো কথা। এখন এ নোডের ভ্যালু কত হবে? এখন এ নোডের ভ্যালু হচ্ছে, এই ওর যে দুইটা চাইল্ড ছিল 3 এবং 1, এদের মধ্যে কম্পেয়ার করে ম্যাক্সিমাম হচ্ছে 3, সেটা কিন্তু এখানে চলে আসছে। So, এইভাবে হচ্ছে আমাদের কি বলে, প্রুডিংটা হয়ে থাকে এবং প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা চাইল্ডের
কম্পারিজন করে আলফা এবং বিটা ভ্যালু আপডেট করতে হইতে পারে। এখানে কিন্তু একটা ট্রিকি পার্ট আছে, হয়তো অনেকের একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে এখানে আমাদের নোড ভ্যালু কিভাবে আপডেট হচ্ছে এবং আলফা বিটা ভ্যালু কিভাবে আপডেট হচ্ছে। আমি জিনিসটা আবার একটু বলি, রিক্যাপ করি। ধরেন এই কেসে এই নোডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কিভাবে ডি নোডের ভ্যালুটা 3 হচ্ছে। সো ডি তে যখন আমাদের প্রথমে আসবে তখন যেটা ছিল আলফা ছিল হচ্ছে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, বিটা ছিল প্লাস ইনফিনিটি। সো ডি নোডের ক্ষেত্রে প্লে করতেছে ম্যাক্সিমাম নোড বা ম্যাক্সিমাম প্লেয়ার। সো আলফার সাথে কম্পেয়ার করতে হবে। এখানে যে পে অফ গুলো আসতেছে এখানে শুধুমাত্র আলফা অ্যাক্টিভ থাকবে, বিটা কিন্তু এখানে অ্যাক্টিভ না, যেহেতু এটা প্লেয়ারটা হচ্ছে ম্যাক্স প্লেয়ার। সো এখানে আলফা ভ্যালুটা অ্যাক্টিভ থাকবে। সো যত কম্পারিজন হবে সব আলফার সাথে হবে। তো এখানে প্রথমে আলফার সাথে 2 কম্পারিজন হবে, কম্পেয়ার হয়ে ম্যাক্সিমাম পাবো হচ্ছে +2। এরপরে আবার হচ্ছে 3 কম্পারিজন হবে, ম্যাক্সিমাম পাবো হচ্ছে +3। হ্যাঁ। সো ম্যাক্সিমাম তখন এই জায়গাতে তখন এটা আপডেট হয়ে +3 হয়ে যাচ্ছে, যেটা কিনা এই যে এখানে দেখাচ্ছে আলফা ভ্যালু +3 হয়ে গেছে এখানে। তাহলে এই নোড ভ্যালুটার ভ্যালু কত হবে, মানে ডি নোডের নোড ভ্যালু কত হবে? আলফা ভ্যালু আপডেট হয়েছে, কিন্তু ডি নোডের নোড ভ্যালু হচ্ছে আপডেট হয়ে যেহেতু এখানে ম্যাক্স প্লেয়ার, তো এর যে দুইটা পে অফ ছিল 2 3, সো 2 3 মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3, সো এই 3 ভ্যালুটা ডি তে আপডেট হবে। এখানে কিন্তু দুই ধরনের আপডেট আছে, একটা হচ্ছে নোড আপডেট আর একটা হচ্ছে আলফা বিটা আপডেট। আচ্ছা, এরপরে কি হচ্ছে? এরপরে উম, যখন রিটার্ন করতেছে বি এর কাছে, তখন প্লে করতেছে মিনিমাম প্লেয়ার। হ্যাঁ, মিনিমাম প্লেয়ার যেহেতু প্লে করতেছে তাহলে এই জায়গাতে শুধুমাত্র বিটাকে আপডেট করতে হবে। এই জায়গাতে শুধুমাত্র বিটা আপডেট হবে। এবং এই জায়গাতে যে মাইনাস আলফা বা মাইনাস ইনফিনিটি আসছে, এটা কিন্তু এই প্যারেন্ট থেকে প্রপাগেট হয়েছিল, এই যে এই ভ্যালুগুলো। তো এইখানে হচ্ছে বিটাকে আপডেট করতে হবে। বিটা, এখন বিটা কিভাবে আপডেট হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো বিটা আপডেট হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে বি নোডটা কিভাবে আপডেট হচ্ছে। হ্যাঁ, এখন বি নোডটা আপডেট হতে গেলে দেখতে পাবে যে বি নোডের যে চাইল্ড ছিল ডি, সেখানে ভ্যালু ছিল 3। হ্যাঁ, এই 3-র সাথে কম্পেয়ার করে বিটা তখন তো প্লাস ইনফিনিটি ছিল, এই জায়গাতে বিটা ছিল প্লাস ইনফিনিটি। তো এই নোড ভ্যালুর সাথে বিটা ভ্যালুটা কম্পেয়ার করে যেটা হয় সেটা দিয়ে আসলে এই জায়গাতে বিটাটা আপডেট হবে। 3 এবং ইনফিনিটির মধ্যে মিনিমাম হচ্ছে 3, সো এই জায়গাতে আপডেট হয়ে 3 হয়ে যাচ্ছে বিটা। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা কেসে কিন্তু এইভাবে আপডেট হচ্ছে, যে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে যে এই যে ভ্যালুগুলো আসতেছে সেই ভ্যালুগুলো কিন্তু এইভাবেই আপডেট করতে হবে, বারবার কম্প্যারিজন করে এবং কোন প্লেয়ারটা প্লে করতেছে সেটা দেখে আপডেট করতে হবে। এবং প্রুন আমরা তখনই করব যখন আমাদের আলফা ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু বিটা হবে। এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে নেক্সট যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটা অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে। যেমন এই কেসে আলফা ভ্যালু প্রথমে আপডেট হয়ে 5 হয়ে গেছিল। হ্যাঁ, আলফা ভ্যালু 5 হয়ে গেছিল আর বিটা ভ্যালু তো এখান থেকে 3 আসছে। সো যেহেতু সাথে সাথে এই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে, 5 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3 ফুলফিল হয়ে গেছিল, যার কারণে পরের যে ব্রাঞ্চ ছিল সেটা কিন্তু ট্রাভার্স করা হয় নাই, আগেই পূরণ করে ফেলা হয়েছে। পূরণ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ব্রাঞ্চটা নাই নাই হওয়ার কারণে কিন্তু এখানে শুধুমাত্র ই এর ভ্যালু 5 আসছে। ঠিক আছে? সো যদি পূরণ হয়ে যায় তো ওটার কম্পারিজন আসবে না। যেমন এই জায়গাতে আমরা যেটা দেখছি যে মিনি ম্যাক্সের ক্ষেত্রে তো 5 9 কম্পেয়ার করে 9 আসা উচিত ছিল, কিন্তু 9 আসে নাই, কারণ হচ্ছে এটা অলরেডি পূরণ হয়ে গেছে। সো যদি পূরণ হয়ে যায় তার কম্পারিজনে আসবে না। ঠিক একইভাবে যখন এই আলফা বিটা ভ্যালুগুলো প্রোপাগেট হয়ে এই সি এর কাছে আসছিল, সি থেকে এফ এ আসছে, এফ এ এসেও কিন্তু একইভাবে আমাদের এই ভ্যালুগুলো আপডেট হয়েছে। আলফা ভ্যালু ছিল 3, বিটা ভ্যালু ছিল ইনফিনিটি, কিন্তু এফ নোডের ভ্যালু কিন্তু আলফার উপর ডিপেন্ড করে না। এফ নোডের ভ্যালু ডিপেন্ড করতেছে ওর টার্মিনালে কি কি ভ্যালু আছে। এবং এই জায়গাতে আলফা গ্রেটার দেন অর ইকুয়ালস টু বিটা হয় নাই, যার কারণে এই এফ
নোটের টার্মিনাল গুলো চেক করতে হয়েছে। যেহেতু এখানে চেক করার পরে আমাদের 1 হচ্ছে ম্যাক্সিমাম হবে এফ নোটের ক্ষেত্রে, সো এফ নোটের ভ্যালু 1। বিটা ভ্যালুটা এখানে আপডেট হয়েছে কিভাবে দেখেন, যেহেতু এই লেভেলে যখন এফ থেকে সি তে রিটার্ন করবে, আমি জাস্ট এটা রিক্যাপ করতেছি। এফ থেকে যখন সি তে রিটার্ন করতেছে তখন এফ নোডের যে ভ্যালু ছিল 1, এই 1-এর সাথে বিটা ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, যেহেতু মিন প্লেয়ারটা প্লে করতেছে, চাইল্ড নোডের ভ্যালুর সাথে বিটা ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে এখানে বিটা ভ্যালু আসছে 1 আসা উচিত, যেহেতু ইনফিনিটি আর 1-এর মধ্যে মিনিমাম হচ্ছে 1। সো এই জায়গাতে আপডেট হয়ে বিটা ভ্যালু হচ্ছে 1 হয়ে যাচ্ছে, এই যে এই পরের ছবিতে যেটা। সো বিটা ভ্যালু যখন 1 হয়ে যাচ্ছে, আলফা ভ্যালু যখন 3, তো এই কন্ডিশনটা আবার মিট করতেছে আলফা গ্রেটার দেন অর ইকুয়ালস টু বিটা। যেহেতু এই কন্ডিশন মিট করছে, সাথে সাথে বাকি যত ব্রাঞ্চ আছে সবগুলা প্রুন, মানে সি এর যতগুলা ব্রাঞ্চ ছিল, যদি এটা আর এই সাইড দিয়ে আরো ব্রাঞ্চ থাকতো সেগুলো প্রুন হয়ে যেত, যদি নিচে আরো সাব ব্রাঞ্চ থাকতো সেগুলোও কিন্তু প্রুন হয়ে যেত। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আলফা বিটা প্রুনিং এর বৈশিষ্ট্য। যখন এই কন্ডিশন মিট করবে তখনই প্রুন, সে যত বড় ট্রি হোক না কেন। ঠিক আছে, মানে যত বড় সাব ট্রি হোক না কেন, প্রুন করে ফেলতে হবে। ওকে, সো এইটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা সিমুলেশন। তো এটা শুনে যতটা না বুঝবেন, তার চেয়ে বেশি বুঝবেন যদি আপনি নিজে প্র্যাকটিস করেন খাতায় বসে বসে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ খাতায় বসে বসে যখন প্র্যাকটিস করবেন যে এটা কেন এভাবে আপডেট হলো, এটা কেন এভাবে আপডেট হলো, সো তখন হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা মোর ক্লিয়ার হবে। আপাতত যে জিনিসটা আমি আসলে এখানে আহ, কি বলে আপনাদেরকে কমিউনিকেট করতে চাইছি সেটা হচ্ছে প্রুনিংটা আসলে কেন হচ্ছে, এবং কোন কোন কন্ডিশনটা চিন্তা করে প্রুনিংটা করতে হবে, এবং কোন লেভেলে কোন নোড প্লে করতেছে সেটা দেখে কোন আলফার সাথে কম্পারিজন হবে নাকি বিটার সাথে কম্পারিজন হবে সেটা ডিসাইড করতে হবে। সো এই জিনিসগুলো আপাতত মাথায় রাখতে হবে, এবং বাসায় আপনারা এই ওয়েবসাইটটা দেখে সুন্দর ঠান্ডা মাথায় বসে খাতায় স্টেপ বাই স্টেপ ড্র করে বোঝার চেষ্টা করবেন যে এখানে আসলে কি কাজটা হচ্ছে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম, আলফা বিটা প্রুনিং। সো প্রুনিং করলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন লেভেলে, মানে ফাইনাল আউটকামটা আসলে কি। ফাইনাল আউটকাম হচ্ছে কোন লেভেলে কোন প্লেয়ারের পে অফ কিরকম সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি। যেমন একদম টপ লেভেলে এটা হচ্ছে অ্যাকচুয়াল আলটিমেট পে অফ ম্যাক্স ম্যাক্স প্লেয়ারের ক্ষেত্রে আলটিমেট পে অফ হচ্ছে 3, আর মিন প্লেয়ারের ক্ষেত্রে আলটিমেট পে অফ হচ্ছে এই দুইটার মধ্যে মিনিমাম যেটা সেটা। হ্যাঁ, মানে যদি ম্যাক্স প্লেয়ারের পে অফ 3 হয় তাহলে মিন প্লেয়ারের পসিবল আউটকাম হচ্ছে এই দুইটা ছিল। আমরা যদি ম্যাক্স প্লেয়ারকে প্রথমে চাল দিয়ে দিচ্ছে সেটা যদি ধরে নিই, তাহলে তার যে পসিবল যে স্টেট স্পেস ট্রি তৈরি হবে, সেই স্টেট স্পেস ট্রিতে যে আউটকামটা সেটা হচ্ছে 3। এটা হচ্ছে আসলে আলটিমেট পে অফ ম্যাক্স প্লেয়ারের ক্ষেত্রে। So, এখন যদি মিন প্লেয়ার আগে প্লে করতো তাহলে কিন্তু তার প্লেয়ের জন্য আলাদা একটা সাব ট্রি বা ব্রাঞ্চিং তৈরি হতো। ঠিক আছে, ওইখানে তখন আমরা বের করতে পারতাম যে মিন প্লেয়ারের পে অফ কত হবে। তো এখানে আলটিমেট গোল হচ্ছে আসলে এই রুট নোড অর্থাৎ ম্যাক্স প্লেয়ারের পে অফ কত, যদি ম্যাক্স আগে প্লে করে থাকে। আর যদি মিন আগে প্লে করে থাকে তাহলে এই রুট নোডে মিন প্লেয়ারের পে অফ কত। এটা হচ্ছে আমাদের আসলে আলটিমেট গোল, খুঁজে বের করা, পে অফ বের করা। তো এই অ্যালগরিদমটা বেশ একটু ক্রিটিক্যাল, তো এটা একটু খুব সতর্কতার সাথে করতে হবে আপনাদের। এই জায়গাতে খুব সুন্দর করে ডেসক্রাইব করা আছে, স্টেপ বাই স্টেপ একদম, মানে খুব ভালোভাবে ডেসক্রাইব করা আছে। এখানে সুডো কোডও দেওয়া আছে, আপনার চাইলে এটা দেখতে পারেন, ইন্টারেস্টিং সুডো কোড। এই হচ্ছে আমাদের মিন ম্যাক্স অ্যালগরিদম। আচ্ছা, আমরা আবার স্লাইডে ফেরত আসি। সো স্লাইডে আসলে খুব ছোট একটা ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করছে, সো এই কারণে আমি আসলে এখান থেকে দেখাই নাই। চাইলে আপনারা আগে আমি যেটা দেখাইলাম ওই ওয়েবসাইটের ওয়েবসাইটের বিষয়টা আহ, শিখে নিয়ে বুঝে নিয়ে যদি আপনার স্লাইডটা সলভ করেন নিজেরাই করতে পারবেন। তো এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই আলফাবেটের প্রুনিংটা বেশ প্র্যাকটিস করতে হবে আপনাদের।
তো স্লাইডে বেশ আরো কিছু কথাবার্তা বলা আছে যে আমাদের আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে কমপ্লেক্সিটি কিরকম হবে। তো টাইম কমপ্লেক্সিটি এখানে হিউজ পরিমাণে কমে যাবে। মানে আহ, আমাদের যে পারফেক্ট গেম যেটা ছিল, অর্থাৎ অল পসিবল যে ব্রাঞ্চ ট্রাভার্স করে যে গেমটা ছিল মিনম্যাক্স অ্যালগরিদমে, সেই জায়গাতে দেখেন টাইম কমপ্লেক্সিটি ছিল b⁴m, মানে বি এর উপরে এম পাওয়ার ছিল। আর এই ক্ষেত্রে আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে সেটা কমপ্লেক্সিটি কমে গেছে, পাওয়ারটা অর্ধেক হয়ে গেছে। পাওয়ার অর্ধেক হয়ে যাওয়া মানে কি টোটাল টাইম কমপ্লেক্সিটি হিউজ পরিমাণে এক্সপোনেনশিয়ালি কমে যাওয়া। হ্যাঁ, সো এটা টাইম কমপ্লেক্সিটি ডেফিনেটলি অনেক কম হবে আলফা বিটা প্রুনিং এর ক্ষেত্রে। কিন্তু এটা হচ্ছে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এটা এটা আসলে ইমপারফেক্ট গেম, কারণ এখানে আমাদের কিছু ডিসিশন আগে থেকে কাট অফ করে ফেলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আলফা বিটা প্রুনিং ডেফিনেটলি ইমপারফেক্ট গেম। আর একটা ইমপারফেক্ট গেম আছে আলফা বিটা প্রুনিং এ, যতই আমরা বলতেছি যে প্রুনিং করে ফেলতেছে, তারপরেও কিন্তু আলফা বিটা প্রুনিং এ বেশ টাইম কমপ্লেক্সিটি বেশি লাগে। ডেফিনেটলি মিন ম্যাক্সের চাইতে অনেক কম লাগে, শুধু মিন ম্যাক্স অ্যালগরিদমের চাইতে। কিন্তু তারপরেও এটাতে বেশ কিছুটা টাইম লাগে ক্যালকুলেশন করতে। তো এইটাকে ওভারকাম করার জন্য আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে হিউরিস্টিক এর সাহায্য নেওয়া। হ্যাঁ, হিউরিস্টিক অ্যালগরিদমের সাহায্য নেওয়া। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে হিউরিস্টিক কাট অফ। ঠিক আছে, হিউরিস্টিক ইউজ করে কাট অফ করা। তো হিউরিস্টিক কাট অফটা আসলে বেশ কি বলে, একটু ঝামেলাজনক। হিউরিস্টিক ইভ্যালুয়েশন ফাংশন আপনাদের ক্যালকুলেট করতে হবে। যেমন এখানে যদি আমরা একটা চেস প্লেয়ার যদি কি বলে বিষয়টা দেখি, ধরেন এটা ছিল ইনিশিয়াল স্টেট। এখন ইনিশিয়াল স্টেটে পরে হয়তো বা পরবর্তী স্টেট গুলোতে আসতেছে, তারপরে আরো স্টেট গুলোতে আসতেছে, অনেকগুলো স্টেটে আসতেছে। এখন কোন স্টেটে পরে আহ, একটার পর একটা স্টেট যে আসলো, এখন এইটার একটা হিউরিস্টিক ইভালুয়েশন ফাংশন আছে। ঠিক আছে, এই হিউরিস্টিক ইভালুয়েশন ফাংশন হচ্ছে আমি কোন স্টেটে আছি। যেমন এটা যদি আমরা ধরি স্টেট 1, F1 স্টেট, এটা যদি F2 স্টেট হয়, প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে আমাদের ইভালুয়েশন ফাংশন করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেট, মানে এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছে স্টেট। সো F1 তম স্টেটে বা ইভালুয়েশন ফাংশনে এই স্টেটের ইভালুয়েশন ভ্যালু কত, সেটাকে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। মানে প্রত্যেকটা স্টেটের ইভালুয়েশন ভ্যালু মাল্টিপ্লাই বাই ওয়েট, সেকেন্ড স্টেটের ইভালুয়েশন ভ্যালু মাল্টিপ্লাই বাই ওয়েট, এইভাবে এন তম স্টেটের ইভালুয়েশন ভ্যালু মাল্টিপ্লাই বাই ওয়েট। এই সবগুলোকে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে এই হিউরিস্টিক ইভালুয়েশন ফাংশন বা হিউরিস্টিক ইভালুয়েশন ভ্যালু তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো এই হিউরিস্টিক ইভালুয়েশন ভ্যালু তৈরি করার পরে জাস্ট পরবর্তীতে যেটা করা হবে, নেক্সট কোন স্টেটটা আমাদেরকে চুজ করা উচিত, সেখানে ইভালুয়েশন ভ্যালু যদি হিউরিস্টিকের চাইতে কম হয়, তাহলে হয়তো সেটাকে কাট অফ করে ফেলা হবে। যদি বেশি হয়, তাহলে হয়তো বা সেই জায়গাতে যাওয়া হবে, এরকম কোন একটা ডিসিশন নিবে আর কি। তো হিউরিস্টিক এভালুয়েশন ফাংশনটা জাস্ট আপনারা একটু বই থেকে রিডিং করে দেখবেন যে হিউরিস্টিক এভালুয়েশন ফাংশনে কি করা হয়। আজকে যেহেতু সময় কম, এটা আসলে ডিটেলস বলা সম্ভব হচ্ছে না। মূল কাজটা হচ্ছে এখানে হিউরিস্টিক ক্যালকুলেট করে এবং হিউরিস্টিকের সাথে কম্পেয়ার করা হয়। আগে যেমন আমরা আলফা বিটা কম্পেয়ার করছি, এখানে হচ্ছে হিউরিস্টিকের সাথে কম্পেয়ার করা হবে। সো হিউরিস্টিক ক্যালকুলেশনের জন্য এই ইকুয়েশনটা ব্যবহার করা হবে, স্টেট এবং তার ওয়েট এর মাল্টিপ্লিকেশন। সো ওভারঅল সামারি যদি বলা হয়, আসলে আহ, যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, মিন ম্যাক্স অ্যালগোরিদম ভালোভাবে পড়তে হবে। মিন ম্যাক্স অ্যালগোরিদম যদি বুঝে যান, দেন হচ্ছে আলফা বিটা প্রুনিংটা, এই সিমুলেশনটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সিমুলেশনটা যদি ভালোভাবে বুঝে যান, তাহলে যে কোনো গ্রাফ এর উপরে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ধরেন একটা স্যাম্পল একটা গ্রাফ নেবেন, সেখানে র্যান্ডমলি পে অফ গুলো নিজেরা ডিস্ট্রিবিউট করবেন যে পে অফ কিরকম হতে পারে, করে সেটাকে আপনার নিজেরা সলভ করা ট্রাই করবেন আলফা বিটা প্রুনিং দিয়ে। কারণ আলফা বিটা প্রুনিংটা আসলে এমন একটা টপিক যে এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, সো এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনাদের। সো এই ছিল আসলে ওভারঅল ডিসকাশন। আমাদের এইটা মোটামুটি শেষ। আমাদের আর একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে ওই ফাজি লজিক। ওইটা আমাদের একটা ক্লাসে শেষ করা সম্ভব।
তো ফাজি লজিক আমরা ঈদের পরে ডিসকাশন করব।